আপনি তো ভোলারই সন্তান, তাই না? তো আপনি এমন কি কাজ করে যাবেন এই এনজিও সেক্টর দিয়ে যে যেন সারা জীবন আপনার কথা ওই কাজের প্রেক্ষিতে আপনাকে মনে করে যে না, জাকির হোসেন চৌধুরী এই স্মৃতিটা আমাদের মাঝে রেখে গেছে। আপনার শেষ স্মৃতিটা আমাকে একটু বলবেন যে কি রাখতে চান আপনি মানুষের জন্য। দেখুন, স্বপ্নের দেখা, স্বপ্ন দেখা কোনো সমস্যা না। সবাই স্বপ্ন দেখে, যেটা আপনি বলছেন প্রায়ত নাজির রহমান সাহেব ধরার জন্য প্রতিটি ঘরে ঘরে টিউবওয়েল দিয়ে গেছে, যেটা মানুষ আজও স্মরণ করে। তার মতন আরও কিছু নেতা আছে, সর্বশেষ সালতান সাহেব আছে, সেও এরকম এরকম অনেক নেতাই আছে ধরার জন্য কাজ করছে। কিন্তু সর্বোপরি আপাময় জনসাধারণ তাদের কাজের মূল্যায়ন করে, এখনও তাদেরকে স্মরণ করে, যারা যারা কাজ করছেন স্মরণ করে। আমিও চাচ্ছি, আমি তো একটা নগণ্য ব্যক্তি, ছোটো একটা ছেলে, আমি চাচ্ছি, যেহেতু আমি মাইক্রো ফাইন্যান্স করি, আমাদের এনজিওটা যেহেতু মাইক্রো ফাইন্যান্স করে, ছোট্ট একটা সংগঠন, এনজিও বিষয়গুলো নিবন্ধিত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষণ সংস্থা। আমার ইচ্ছা আর কি, যে আমি এমন একটা কাজ করে যাব যে কাজটা আমি চলে যাব, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে যে এই কাজটাও চুরি করেছে। সেই চিন্তা চেতনা থেকে 19 সালে আমি একটা প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করেছি ভোলা সদরে। সেখানে অসাধারণ একটা মহিলার সাথে আমার পরিচয়। উনি এতটা ভালো, ওনার 20 শতক জমি আমাদের সেই স্কুলটাকে দান করেছে। এবং ওই স্কুলে আমি যাদেরকে ডাকছি সহযোগিতা করার জন্য, যে শিক্ষক এবং কর্মচারী, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের আর্থিক সহায়তা স্কুলটি দাঁড়া করেছে। দুর্ভাগ্য, তৎকালীন সরকার এই স্কুল দুটাকে সরকারি কর্ম হয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা কিন্তু সেখানে আবেদন করছি, আজও তারা বাস্তবায়ন। তো আমি আমার আশা যে আজ না হোক কাল বাস্তবায়ন হবে। আমার স্বপ্ন দেখা যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন নোবেল বিজয়ী। উনি আমাদের মতো সাধারণ মানুষদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে, আমরা মনে করি উনি তা বাস্তবায়ন করতে পারবেন। এবং ওনার কাছে আমাদের একটা প্রত্যাশা, আমরা যারা এনজিও সেক্টরে আছি সারা বাংলাদেশে, এই সেক্টরটা গত 17 বছর অবহেলিত। এর আগে কিন্তু এই এনজিও সেক্টর অবহেলিত ছিল না। কোনো এক কারণে বা কোনো এক দৈব শক্তির কারণে এই এনজিও সেক্টরটা পিছিয়ে পড়েছে। বাইরের ডোনাররা এনজিওদেরকে কোনো ফান্ড দিচ্ছে না, ফান্ড ক্রাইসিসে আছে প্রত্যেকটা এনজিও। তো আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের এনজিও সেক্টরটাকে তার নজর আনবেন, যেহেতু তিনি নিজেই একজন এনজিও বান্ধব। উনি যেভাবে এগিয়েছেন আমরা কিন্তু সেভাবে আগাতে পারবো না, কিন্তু আমরা চাই আমাদের মতো ছোটো ছোটো সংগঠনগুলিকে উনি যেন ওনার মতো করে, ওনার দৃষ্টিতে ইতিবাচকভাবে আমরা যাতে একটু আগাতে পারি, সেই প্রচেষ্টা যেন উনি করি। এটাই আমার ডক্টর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার প্রত্যাশা। আর সর্বশেষ যেটা হলো, কয়দিন বাঁচি বলতে পারি না, হয়তো আপনার কাছে এই যে আমার যে বক্তব্য পেশ করলাম, জানি না যদি বেঁচে থাকি হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে বা আপনার সাথে কথা হবে। ভুল ত্রুটি সবাই করে, আমিও করেছি, অনেকগুলি করেছি। এনজিওদের ভিতরে অনেকগুলি এনজিও ভুলও করেছে, আবার তার সংশোধনের জন্য তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। আশা রাখি ডক্টর ইউনূস সেই দিকটা বিবেচনা করে সকল এনজিওগুলির ইতিবাচক চিন্তা ভাবনা করবেন এবং এনজিওগুলিকে ডেভেলপ করার জন্য তিনি এগিয়ে আসবেন। তার উপদেষ্টা পরিষদগুলি প্রত্যেক সদস্য আগে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমার সর্বশেষ প্রশ্ন,
আপনারা তো এনজিও সেক্টরে সিনিয়র, যারা জুনিয়র, যারা এই এনজিও সেক্টরে আসতেছে তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? চমৎকার একটা কথা বলছেন। আমাদের যে সিনিয়র 70 দশকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, স্যার ফজলে হাসান আবেদ খান, আশার আছেন আপনার আশরাফুল আলম চৌধুরী, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, এরকম বেশ কিছু লোক আছেন। তাদের যে উদ্যোগ, তাদের যে সেবা করার যে মনোভাব, সেটাকে দেখেই কিন্তু আমরা 80 দশকে শুরু করেছি, বাস্তবায়নে করতে যাচ্ছি 2300 শতাব্দী এসে। আমরা আশা করি বা আমি প্রত্যাশা করি যে নতুন যারা, যে এখন এখন যে যারা আসবেন এনজিও সেক্টরে কাজ করার জন্য, তারাও পূর্বদের এবং আমাদের এই অভিজ্ঞতাগুলো আলোতে নিজেদেরকে তৈরি করে দেশের মানুষের সেবার জন্য তাদের মনোভাব ফুটিয়ে তোলে। তারাও সমাজের ইতিবাচক ভাবনা ভাববে। নতুন যারা আসতেছেন তাদের সকলকে আমি সাধুবাদ জানাই। আসলে গ্রামের প্রত্যেকটা অঞ্চল এখনও অবহেলিত। এই দেশের 70% মানুষ এখনও তাদের অধিকার বুঝে পায়নি। আপনি যখন কোনো ত্রাণ দিতে যাবেন দেখবেন কী অবস্থা দেশের মানুষের। আগের সরকার উন্নয়নের রোল মডেল করে দিয়েছে। আগের সরকার বিদেশিকে দেখেছে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আগের সরকার বিদেশিদের কাছে দেখাচ্ছে এই আমরা মানুষকে ত্রাণ করতে চাই, মানে বিদেশে সে ত্রাণ দেয়, বাংলাদেশের ত্রাণের প্রয়োজন নেই। আসলে মাত্র ঠিক, যেমন সারা বাংলাদেশের যদি ধরেন টোটাল পপুলেশন 30% লোকের কাছে টাকা, 70% লোকের কাছে এখনও তাদের থাকার ঘর নাই, চাষযোগ্য জমি নাই, খাবারের তাদের কোনো মানে নিরাপত্তা নাই, স্বাস্থ্য নিরাপত্তা নাই, তারা যে বেঁচে থাকবে এটাই তারা এখন হিমশিম খাচ্ছে। সবশেষ এটুকু বলবো, নতুন প্রজন্ম এই বিষয়টাকে ধারণ করে সমাজের ইতিবাচক কাজে এগিয়ে আসবে।